রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি মাকের উপকথা। আজকে উপন্যাসের ৫৭ পর্ব। নয়নের মাঝে অভিসম্পাতি দিক বনোয়ারি তার উপর রূঢ় হতে পারলে না। সে মাতব্বর, তার সে কর্তব্য নয়। বরং নয়নের প্রতি যে অবিচার সে করেছে তার প্রতিকারের জন্যে সে ব্যস্ত হয়ে উঠল। নয়নের সাঙা দেবার জন্যে কোণে খুঁজতে লাগলো। তবে অবসর যে কম, কাজ যে অনেক। বৈশাখ মাস, দিন যাচ্ছে জাঙলের সদ্গোপ মশাইদের ঘর ছাওয়াতে। কাহারেরা পাকা বাড়ুই। বনোয়ারি, প্রহ্লাদ, রতন এই অঞ্চলের ডাক সাইটে বাবুই। ঘর ছাওয়াবার মজুরিও বেশি। এটা একটা রোজগারের মরশুম তাদের। চন্দনপুর পর্যন্ত যেতে হয় তাদের। এখন যে দিনরাত্রির মধ্যে বিশ্রাম মিলছে না। দিনে ঘর ছাওয়ানো, রাত্রে রয়েছে জমি কাটার কাজ। শুক্লপক্ষ চলছে। এই পক্ষে চাঁদের আলোয় কাহারদের নিয়ে বনোয়ারি জমিটা কাটছে। গাইটি চলছে। পাথরেরা জব্দ হয়েছে। ভাগ্য ভালো, পাথরের থাক অর্থাৎ স্তরটা খুব পুরু নয়। পাথরের নিচে মাটিও ভালো। বনোয়ারির কাছে কাহারেরা মজুরি নেয় না, নেয় দৈনিক মদের মূল্যটা। রোজই চন্দনপুরের পচাইয়ের দোকান থেকে ২টি জালা মদ ওরা ঘাড়ে করে নিয়ে আসে, খায়। তারপর সন্ধে পার হলেই ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বললে তারা যে যার হাতিয়ার অর্থাৎ কোদাল, টামনা, গাইতি, ঝুড়ি নিয়ে দল বেঁধে চলে সাহেবডাঙ্গার দিকে। পথে বাবা ঠাকুরকে প্রণাম করে। ধুলো মাথায় নিলেই নির্ভয়, ব্যাস চলো এইবার। মধ্যে মধ্যে ওদের সঙ্গে করালিও এসে মাটি কেটে দেয়। করালি অনেকটা বশ মেনেছে। কদিন আগেই তাক বুঝে বনোয়ারি বলেছে, এইবার তোর মঙ্গল হবে করালি, সুমতি ফিরছে তোর। করালি হেসে মাথা ঝাঁকি দিয়ে সামনে ঝুলে পড়া চুলগুলি পিছনে ফেলে বলেছে, তা মতিভ্রম তো হয় মানুষেরই। আবার কিছুক্ষণ নীরবে কাজ করে যায় বনোয়ারি। সবাই নীরব। শুধু শব্দ করে লোহার হাতিয়ার আর বাটি পাথর। ঠং খস খস ঢং। সঙ্গে সঙ্গে চারি বেড়ে ঝুড়ি মাটি পড়ে। ঝপঝুপ ঝাপ। বনোয়ারির জমি দেখতে দেখতে বেড়ে যায়। পাশের পরমের জমিটা পড়েই আছে। যে ভাঙা সেই ভাঙা। কোনো একটা চুরি বা ডাকাতি করে পয়সা হাতে না পেলে পরমের জমি কাটানো হবে না। কিছুক্ষণ পরে হঠাৎ বনোয়ারি আবার কথা বললে। আফসোসের সুরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, আহ, তুই যদি ওই খেনতি না করতিস করালি। কি? করালি মাথা ঝাঁকি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কি করলে সে? ভুরু কুঁচকে উঠল তার। ওই বাবা ঠাকুরের বাহনটিকে। আবার দীর্ঘ নিঃশ্বাস ফেললে সে। কিছুতেই সে ভুলতে পারবে না ওই ভয়টিকে। ভুলতে তাকে দিচ্ছে না নয়নের মা। নিত্য সে গালাগাল করছে। যখনই শোনে বনোয়ারি তখনই সে চমকে ওঠে। মন তার খারাপ হয়ে যায়। করালির মনে কিন্তু এজন্য কোনো শঙ্কা বা সংশয় নাই। রেল লাইনে সে কাজ করে। মাটি কাটতে গিয়ে সাপ বেরিয়ে পড়ে। সাপ দেখলেই মারে। তাছাড়া ওই সাপটা মারবার কিছুদিন আগে ঠিক এমনই একটা চন্দ্রবোড়াকে তাদের সাহেব গুলি করে মেরেছে তার চোখের সামনে। সাপটা তার কাছে সেই জন্যেই সাপ ছাড়া আর কিছু নয়। সঙ্গী সাথীদের কেউ একথা বললেই সে বলে, ভাগ। বনোয়ারির কথার উত্তরে সেই কথাটি বলতে পারলে না। তবু ঠোঁট বেঁকিয়ে বলল, ওই তোমার এক কথা, সাপ আবার।
ও কথা বলো না বাবা, ও কথা বলো না। করালি চুপ করে গেল। বনোয়ারির কণ্ঠস্বরে গুরুগম্ভীর সুর গম গম করে উঠছে। সে কোদাল ছেড়ে 2 হাত জোর করে প্রণাম করেছে। কিছুক্ষণ পর বনোয়ারি আবার বললে, চন্দনপুর ছাড়ো তু করালি, ওখানে গিয়েই তোর এইসব মতিগতি। কিছু জমি কেনো। জমি? হ্যাঁ, জমি কেনো, বলদ কেনো, চাষ করো। সে বুড়ো বয়সে করব। হাসতে লাগলো করালি। তারপর বললে, ওরে বাপরে, এখন রেলের কাজ ছাড়তে পারি? যুদ্ধ আবার জোর ধরল। রেলের কাজ যুদ্ধের সামিল হবে, বুঝেছ? মজুরি বেড়ে ডবল হবে। এখন লোক লোক শব্দ উঠেছে। যুদ্ধের ব্যাপার, কালারুদ্রের মন মহিমা। তিনি লাগান যুদ্ধ। তার চড়কের পাকে ঘটে বড় বড় ব্যাপার। আকাল আসে, মহামারণ আসে, যুদ্ধ এসেছে। যুদ্ধ নাকি জোর যুদ্ধ লেগেছে। সেই যুদ্ধের জন্যেই নাকি এদিকেও অনেক ব্যাপার হবে। লাইন বাড়বে, কোথা নাকি উড়োজাহাজের আড্ডা হবে। গোটা রেল লাইনই নাকি যুদ্ধ কোম্পানি নিয়েছে কেড়ে। অনেক নতুন নোট নেবে, অনেক খাটুনি, অনেক মজুরি। দেশ বিদেশ রেঙুন না কোথা বোমা পড়েছে। জাপুনি না কারা আসছে। কলকাতা থেকে লোক পালাচ্ছে। চন্দনপুরে নাকি আসছে কলকাতার লোক। চন্দনপুরে হই হই পড়ে গিয়েছে। বাঁশবাদীর হাঁসুলি বাঁকের মাথার উপর দিয়েও উড়োজাহাজ উড়ে যাচ্ছে মধ্যে মধ্যে। পক্ষীগুলো কলরব করে ওঠে। দূর আকাশে বিন্দুর মতো উড়ন্ত চিলগুলো জাহাজ দেখে ভয় পেয়ে পাখা গুটিয়ে সনসন করে নেমে পড়ে। কাহার পাড়ার মেয়ে পুরুষ অবাক হয়ে দেখে। ছেলেগুলো অবোধ, মাঠে মাঠে ছুটতে থাকে উড়োজাহাজের সঙ্গ নিয়ে। আকাশে মেঘ থাকলে মধ্যে মধ্যে মেঘের ভিতর ঢাকা পড়ে, আবার মেঘ কেটে বেরিয়ে পড়ে। গোঁ গোঁ শব্দে উড়ে চলে যায় কোন মুল্লুক থেকে কোন মুল্লুকে। প্রথম যেদিন উড়োজাহাজ উড়ে যায় সেদিনের কথা বনোয়ারির আজও মনে আছে। রাত্রিকাল, নয়নের মা গাল পাড়ছে। বনোয়ারি বসে আছে একা। হঠাৎ বাঁশবাদীর অন্ধকার কাঁপিয়ে আকাশের কোণে সে এক মহাশব্দ। গোঁ গোঁ শব্দ উঠেছে হুই আকাশের দূর কোণ থেকে। শব্দ ক্রমশ এগিয়ে এলো। বনোয়ারির হাত পা কাঁপতে লাগলো। বাবার বাহন ফনা তুলে আবার কোন নতুন রূপ ধরে আসছে নাকি। সমস্ত কাহার পাড়া অন্ধকারে আকাশ পানে উদ্গ্রীব শঙ্কিত দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে রইল। লাল নীল দুটো তারা যেন ছুটে আসছে, তার সঙ্গে ওই শব্দ। করালির সাকরেত মাতলা ও নটবর বললে, উড়োজাহাজের শব্দ, উড়োজাহাজ। ওরই আড্ডা হবে চন্দনপুরের পাশে কোনখানে। হে ভগবান, হাঁসুরি পাখির মাথার উপর দিয়ে উড়ে গেল অলক্ষণে উড়োজাহাজ। এখন আর সে ভয় হয় না। কিন্তু এ যে অলক্ষণ, তাতে সন্দেহ নাই। ধানের দর চড়ছে, কাপড়ও চড়ছে, অন্য দ্রব্য অর্থাৎ দ্রব্যের দরও চড়ছে। কিন্তু কাহারদের আছে শুধু খাওয়া আর পড়া। অন্য দ্রব্যের দর চড়লে বেশি কিছু যায় আসে না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 58 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।